সকাল হয়ে গেছে, পাখির কিচিরমিচির আওয়াজ কানে ভেসে আসে। ঘুম ভেঙে গেল হৈমির। ঘুম থেকে উঠে রুমে কাউকে পেল না, বাচ্চাদের আওয়াজও শোনা যাচ্ছে। আড়মোড়া ভেঙে উঠে আশেপাশে চেয়ে ওড়না খুঁজতে লাগলো। কপালে 3 ভাঁজ ফেলে নামতে যেতেই মেঝেতে দেখলো কোলবালিশ আর ওড়না পড়ে আছে। রুদ্র উঠে পড়েছে, এগুলো নিশ্চয়ই দেখেছে, তবু ওঠায়নি। ভাবতেই সকালের শুরুতে একটা বকা দিল। ওড়না গায়ে জড়িয়ে বালিশটা তুলে বাথরুমে যাবে, তখনই মনে পড়ল ঘুমের ঘরে উল্টোপাল্টা করিনি তো? ওনাকে আঘাত করিনি তো? না না না, তেমন কিছুই হয়নি। হলে নিশ্চয়ই উনি আমার ঘুমের 13টা বাজিয়ে দিত। কোনায় ঘুমানোর ফলেই এগুলো পড়ে গেছিল হয়তো। বাথরুমের সামনে যেতেই বেরিয়ে এলো রুদ্র। হৈমিকে দেখে মুখে বিরক্তির ছাপ এনে পাশ কাটিয়ে চলে গেল। তা দেখে হৈমি ভীষণ অপমান বোধ করে তীক্ষ্ণ চোখে চেয়ে রুদ্রের পেছনে দাঁড়িয়ে বলল, আপনি কিন্তু বেশি করছেন। সকাল সকাল আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি যে আমাকে দেখে বিরক্ত হবেন? এতই যখন বিরক্তি, বিয়ে করলেন কেন? এত সাধুগিরি দেখান সাধু তো আপনি মোটেও না। রুদ্র ফোন ওয়ালেট পকেটে ঢুকিয়ে ঘড়ি পড়তে পড়তে গম্ভীর গলায় বলল, ঘুম থেকে উঠে ব্রাশ করার সুযোগটাও দিলে না, বাসে মুখ চালাতে শুরু করে দিলে। অটোওয়ালা তো সকালে অটোটা মুছে পরিষ্কার করে অটো চালায়, আর তুমি কি করছো? এত বড় কথা আপনি আমাকে বলতে পারলেন? বাঁকা হাসলো রুদ্র, বলল, ফ্রেশ হয়ে নাও, আমি বাড়ি যাচ্ছি। হৈমি চমকে উঠল, রুদ্রের হাত চেপে ধরে বলল, না, আপনি কোথাও যাবে না। কতক্ষণ আটকে রাখবে? আমার কাজ তো আমিই করবো, এভাবে আটকে লাভ নেই। প্লিজ। চুপচাপ নিজের কাজ করো, আমার কাজে একদম মাথা ঘামাবে না, এসব আমি পছন্দ করি না। হৈমি বুঝলো আটকে লাভ নেই, কিন্তু ভালোভাবে ঠান্ডা মাথায় বোঝানো তো যেতেই পারে, তাই বলল, আচ্ছা, আটকাবো না, শুধু ওয়েট করুন। আমি ফ্রেশ হয়ে এসে আপনাকে হালকা কিছু খাইয়ে দিই। সকাল সকাল খালি মুখে যাবেন না। ভয় নেই, মরিচ খাওয়াবো না, ভালো কিছুই খাওয়াবো। রুদ্র কেমন চোখে যেন তাকালো, চোখে মুখে অন্যরকম এক ভাব। তা দেখে হৈমির কি যেন হলো, আমতা করে এক প্রকার ছুটে চলে গেল বাথরুমে। তা দেখে রহস্যময় এক হাসি দিল রুদ্র। বাথরুম থেকে বেরিয়ে হৈমি রুদ্রকে দেখতে পেল না। চলে গেলেন উনি? একটু অপেক্ষা করতে পারো না? এখন কি হবে? সাংঘাতিক কিছু ঘটবে তা তো। ভয়ে চোখ মুখ শুকিয়ে গেল। তোয়ালে দিয়ে মুখ মুছে বাইরে যেতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রুদ্র যায়নি বসার রুমে, দাদুর সাথে বসে কথা বলছে। রুদ্রর পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে পরি। হৈমিকে দেখে পরি দৌড়ে এসে কোমর জড়িয়ে ধরে বলতে লাগলো, হৈমি আপু, হৈমি আপু, দয়াল ভাই এতেতে, দয়াল ভাই এতেতে। হৈমি হাঁটু গেড়ে বসে ফিসফিস করে বলল, চুপ, শুধু ভাই বল। দোয়াল ভাই কিন্তু ভীষণ রাগী, খুব বকবে। 2 গ্লাস শরবত এনে টি টেবিলে রাখলো হৈমি। দাদু তো তা দেখে বলল, বা গিন্নি, শরবত এনেছো? এটারই অপেক্ষা করছিলাম। রুদ্র দাদু ভাই, নাও শরবতটা খেয়ে নাও। রুদ্র মৃদু হেসে গ্লাস হাতে নিল। শরবতের কালারটা দেখে ভ্রু কুচকে তাকালো হৈমির দিকে। হৈমি বলল, বেলের শরবত চিনে না? কখনো খাননি? একবার খেয়ে দেখুন, হেব্বি টেস্ট। একবার খেলে রোজই খেতে চাইবেন। বাগানের সাইডে যে বেল গাছ আছে, ওই গাছেরই বেল। খেয়েই দেখুন না একবার। দাদু হাসলো। রুদ্র মনে মনে ভাবলো, যার কাছে কাঁচামরিচ ভর্তা হেভি টেস্ট, তার কাছে বেল তো অমৃতই। আর কে যে খেতে হবে উপরওয়ালাই জানে। নাক মুখ কুচকে অর্ধেকটা খেয়ে বলল, বাকিটা তুমি শেষ করো। না না না, আমি খেয়েছি তো, আপনিই খান। বলছে তো শেষ করতে। চোখ রাঙিয়ে বলল রুদ্র। দাদু বলল, আহ দিদি ভাই, খেয়ে নাও বলছে যখন। এক শরবত দুজন ভাগাভাগি করে খাচ্ছ, এতে দুজনের মধ্যে মহব্বত বাড়বে। 1 গ্লাস দুজন পানি খাওয়া, 1 প্লেটে স্বামী স্ত্রী ভাত খেতে বসা, এসব তো নবীর সুন্নাত। দাদুর কথায় আর রুদ্রের ধমকে খেয়ে নিল হৈমি। খাওয়া শেষে রুদ্র যখন রুমে যায়, হৈমি পেছন পেছন গিয়ে ইনিয়ে বিনিয়ে খুব করে বোঝায়, যাতে বাড়ি ফিরে কোনো প্রকার ঝামেলা না করে। হৈমিকে মাঝপথে থামিয়ে রুদ্র বলল, সামনে পরীক্ষা, পড়তে বসো। 1 মাস পর থেকে প্রাইভেট আর যেতে হবে না, বাড়িতেই পড়বে। আর এক্সামের পুরোটা সময় তোমার ফোন আমার কাছে থাকবে, আর আমি তোমার এক্সামের সময় আমার সব কাজ থেকে ছুটি নিয়ে নেব। ফোনের প্রয়োজন পড়ার আগে সব প্রয়োজন মিটিয়ে দেব। মাথাটা এসব ফালতু বিষয় না খাটিয়ে পড়ায় খাটাও, কাজে দেবে। কথাগুলো বলেই রুদ্র বেরিয়ে গেল। রাগে যেন হৈমির মাথা ফেটে পড়ল। সে কি বোঝালো আর রুদ্র কি বুঝিয়ে গেল, ভাবতেই কান গরম হয়ে লালচে বর্ণ ধারণ করলো। আমাকে পোড়ার খোটা,
এই হৈমি পারে না এমন কিছু নেই। সব পড়ে আমার জানা আছে। শুধু মুখ না, মাথা তো বেশ খাটাতে জানি। তোর মতো মেজাজ কি নাকের ডগায় নিয়ে ঘুরিয়ে নাকি আমি? ভিলেন কোথাকার, কেলেঙ্কারি ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছে। ধামকা ধমকি মারামারি সুযোগ পেলে যেন হাতছাড়া করতেই চায় না। আল্লাহ জানে সূচনা আপুর সাথে কি করবে এখন। আল্লাহ প্লিজ তুমি আপুকে এবারের মতো বাঁচিয়ে দিও। আপু আর আমাকে বকবে না, আর মারবে না, ভালো হয়ে যাবে। এখন থেকে দেখে নিও। আমিন ধরে সমানে সূচনার জন্য দোয়া করতে লাগলো হৈমি। এদিকে বাড়ি ফেরার পর সূচনা রুদ্রের সামনে আসতেই পরপর 3টে থাপ্পড় লাগালো গালে। মাহের সবে এসে সদর দরজার সামনে দাঁড়িয়েছে। চতুর্থ থাপ্পড় দিতে সূচনা ডিরেক্ট গিয়ে বলল মাহেরের বুকে। নয়না ভয়ে গুটিসুটি হয়ে এক পাশে দাঁড়িয়েছিল। মায়েরকে দেখে ভয় অনেকটাই কমে গেল। সুরভি বেগম রুদ্রের হাত টেনে ফেরানোর চেষ্টা করছে আর বলছে, বাবা আর মারিস না, মরে যাবে। বিশ্বাস কর, আমি ওকে বোঝাবো। আর কোনো দিন এমন করবে না। দরকার পড়লে আমি নিজে গিয়ে তোর বউয়ের কাছে মাপ চাইবো, তবুও ওকে আর মারিস না। বলতে বলতে কেঁদে দিল সে। রুদ্র যেন এবার প্রচণ্ড ক্ষেপে গেল। মায়ের হাত এক ঝটকায় ছাড়িয়ে আঙুল উঠিয়ে বলল, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য ওর এত সাহস বেড়েছে। হৈমের কাছে মাপ চাইতে হবে না, শুধু সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করো। আমার মায়ের শিক্ষায় বড় হয়ে এমন জঘন্য কাজও করেছে, ভাবতে আমার ঘৃণা হচ্ছে। রুদ্রর দাদি ওপর থেকে নিচে সব কথা শুনে ভয়ে কয়েক ঢোক চিপে নিজের রুমে গিয়ে ছেলেকে ফোন করলো। ছেলেকে বেশ বাড়িয়ে কিছু বলে আবার ফোন করলো রাদিফকে। রুদ্র যতটুকু করেছে তার থেকে বানিয়ে বানিয়ে বেশ কিছু কথা বলে ফোন রেখে দিল। রুদ্র নিচে বেশি সময় দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল। যাওয়ার আগে সবাইকে জোর গলায় জানিয়ে দিল সূচনার বিয়ের ব্যবস্থা করতে। তা যদি না করে তাহলে হৈমিকে একদিনের জন্যও শেখ বাড়িতে আনবে না সে। রেদওয়ান শেখ রুদ্রকে কিছুদিন আগে রাজি করিয়েছিল হোমি পরীক্ষা শেষ হলেই শেখ বাড়িতে নিয়ে আসার জন্য এবং বেশ বড়সড় অনুষ্ঠানের আয়োজন করার জন্য। হাজার হলো বাড়ির ছোট ছেলে রুদ্র। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিজনেস পার্টনার, পলিটিক্যাল বন্ধুরা সকলেই রেদওয়ান শেখের বড় ছেলের বিয়ের ব্যাপারে জানেন। শেখ বাড়ির প্রতিটি অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। রুদ্র একা বিয়ে করেছে জানলে নানা রকম কথা উঠবে। মানুষের মুখ আটকে তো রাখা যাবে না। বড় বাড়ির খুঁটিনাটি খবরও পাবলিকের মনে বিশাল আকার ধারণ করে। তাই রাদিফের বেলায় যেমনভাবে সবটা করেছে রুদ্রের বেলায়ও তাই হবে বলেছেন রেদওয়ান শেখ। সুরভি বেগমকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাছে সূচনা। সুরভি বেগম ও অঝরে কেঁদে চলেছে। সব কিছু যেন হঠাৎই কেমন এলোমেলো হয়ে গেল। কি হবে এই মা মরা মেয়েটার এখন? রুদ্র যা বলল তার সূচনা করেছে, বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। আমার সূচনা তো এমন মেয়ে নয়, তাহলে সে এমনটা কেন করলো? ভেবে চাপা দীর্ঘশ্বাস ছাড়ল। তবুও সূচনাকে একটা প্রশ্নও সে করল না। মাহে নয়নার রুমে গিয়ে শার্ট খুলে দিল। নয়না শার্ট নিয়ে বাথরুমে গেল ধুয়ে দিতে। সূচনার ঠোঁট কেটে খানিকটা রক্ত মাহেরের সাদা শার্টে লেগে গেছে। অফিস যাওয়ার জন্য বের হতে নিতেই তার মা মাংস পুলি পিঠে পাঠিয়ে দিয়েছিল। নয়না মাংস পুলি খেতে ভালোবাসে, তাই সেটা নিয়ে এসেই মাহের এসব ঝামেলার সম্মুখীন হলো এবং জানতে পারলো সেদিন শুকনিতে গিয়ে সূচনা হৈমির গায়ে হাত তুলেছে। এত সব ঝামেলার মাঝে মাহেরের মাথায় শুধু একটা কথাই চলছে, হৈমি, এ বাড়িতে বউ হয়ে এলে আরও জটিল সমস্যার সম্মুখীন হতে হবে না তো? সূচনা রুদ্রর প্রতি ভয়ঙ্করভাবে আসক্ত। সে কি অন্য কাউকে বিয়ে করতে রাজি হবে? আজকে যা হলো, এরপর হৈমির প্রতি তার আরও বেশি ক্ষোভ থাকবে না তো? কি দরকার ছিল এত জটিলতার? কি হতো যদি সবাই তার ভালোবাসার মানুষকে পেত? না পেয়েছে তো শুধু রুদ্র পেয়েছে। দুটো হৃদয় ভেঙে তার একটি হৃদয় করেছে মজবুত। এ আহত হৃদয়গুলোর এখন কি হবে? যাকে সুখী করার জন্য আমার ভিতরের হাহাকার কোনোদিন জানতে দিলাম না, তার সুখ এত সহজে কাউকে কেড়ে নিতেও দেব না। আমি রুদ্রের মতো হার্ডলাইনে যেতে পারবো না, কিন্তু আমার সবটা দিয়ে চেষ্টা করবো যাতে হৈমির জীবনে কোনো প্রকার দুঃখ কষ্ট স্পর্শ করতে না পারে। গভীর এক দীর্ঘশ্বাস ছাড়ল মাহের। নয়না বাথরুম থেকে বেরিয়ে মাহিরের পাশে বসে পড়ল। ভাইয়া, কি চিন্তা করছিস হৈমিকে নিয়ে? না, তেমন কিছু না। তুই খেয়েছিস? কিছু? হ্যাঁ, তুই অফিস থেকে ছুটি নিয়েছিস? ফোন করে জানিয়ে দিয়েছি সমস্যায় আছি। ওহো, তুই চিন্তা করিস না, হৈমির জন্য রুদ্র ভাই আছে, সমস্যা হবে না। হলো, সামলে নেবে রুদ্র ভাই। এভাবে কি করে সামলাবে? আজ যা হলো এটাকে কি সামলানো বলে, নাকি আরও ঝামেলা বাড়ানো হলো? এ বাড়িতে হৈমি আসলে আদেও কি সুখে থাকবে? তোর শাশুড়ি কি ওকে মন থেকে মেনে নিতে পারবে? বোনের মেয়ের জন্য হৈমির প্রতি তার ক্ষোভের পরিমাণটা কত তা তার চোখ দেখেই বোঝা যায়। জানি না, সেসব নিয়ে তুই এত টেনশন কেন করবি? তোর কি দায় পড়েছে? রুদ্র ভাইয়ের সমস্যা
নিয়ে তুই অযথা টেনশন করছিস কেন? এটা রুদ্রের সমস্যা না, এটা আমার সমস্যা। ভাইয়া আস্তে কথা বল। বলেই নয়না উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর মাহিরের পাশে বসলো। মাহির বলল, দেখ, হৈমিকে কেউ আঘাত করলে সেটা আমি সহ্য করতে পারবো না। আর আমার মনে হচ্ছে এ বাড়িতে হৈমি আসলে বিপদ বাড়বে, তাই এখানে না আসে বেটার। আমি যতদূর জানি পার্মানেন্ট কখনই আসবে না। এ বাড়িতে বেশ কিছু সমস্যা আছে ভাইয়া। রুদ্র ভাইয়ে এ বাড়ি কাউকে সহ্য করতে পারে না। আর আমার দাদি শাশুড়ির কথার ধরন থেকে বোঝা যায়, কিন্তু একটা ঘাবলা আছে। মাহির চিন্তিত মুখে চেয়ে বলল, সূচনা এমনটা কেন করলো? তুই এখনো ওটা নিয়ে পড়ে আছিস? তুই সূচনা রুদ্র ভাইকে ভালোবাসে, তার বউ হওয়ার স্বপ্ন দেখে আসছে সেই ছোটবেলা থেকে, তাই করেছে সহজ হিসাব। না, এটা ভালোবাসা হতে পারে না, এটা সহজ হিসেব নয়। তোমার মতো সবাই হবে না ভাইয়া। তুমি আমার ভাই, তুমি সবার থেকে আলাদা। তোমার মতো মহৎ ব্যক্তিত্ব সবার না। আমার কি মনে হয় জানিস, সূচনা মেন্টালি সিক, নয়তো এমন কাজ কেন করবে? তা জানি না আমি, কিন্তু ও যে এমন কাজ করবে আমিও বিলিভ করতে পারিনি। ভাই বোন নানা রকম চিন্তার বিষয় তুলে ধরে গল্প করতে থাকলো। বিকেলে রেদওয়ান শেখ এসে সবটা শুনলো, কিন্তু তার কিছু বলা নেই। রুদ্র কৈফিয়ত দেবে না, তবুও সে জানে তার ছেলে ভুল করেনি। ভুল করার মতো ছেলে রুদ্র নয়। রুদ্র ঠিক কী সেটা হয়তো সে প্রকাশ করে না, কিন্তু রুদ্র কি সেটা ধীরে ধীরে ঠিক বুঝতে পেরেছে রেদওয়ান শেখ। দুদিন আগে রুদ্রের সাথে গভীর রাতে সাক্ষাৎ হয় তার। এমন এক সত্যের মুখোমুখি হয় যে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। যতটুকু ভুল ধারণা ছিল রুদ্রের বিষয়ে ততটুকুও মুছে যায়। ছেলেকে নিয়ে তার সব দুশ্চিন্তা শেষ হয়ে যায় সেদিনই। রেদওয়ান শেখ রুদ্রের সিদ্ধান্তকে মেনে নিয়ে বললেন রুদ্রের বিয়ের অনুষ্ঠানের আগেই সূচনার বিয়ে দেবে। তার সিদ্ধান্ত শুনে সূচনার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। সুরভি বেগম নিস্তুপ রয়েছেন। এই বাড়িতে তার জোর কোনো কালেই ছিল না, আজও নেই। তার কথা কেউ শুনবে না, কেউ না, তাই সে কথা বাড়ালো না। মাহিরকে বেশ জোর করে নয়না রেখে দিয়েছে। সুরভি বেগম বলেছে নিজ হাতে পিঠে বানিয়ে বেআই বিয়ানকে পাঠাবে। এতগুলো পিঠের বাটি এমনি এমনি ফেরত পাঠানো যাবে না। সকলে জোরাজুরিতে মাহের থেকে যায়। সন্ধ্যার দিকে রুদ্রের সাথে টুকটাক কথা হয়েছে মাহেরের। রুদ্র কী সব কাজ নিয়ে ব্যস্ত ছিল। মাহেরের বেশ কৌতূহল হলো রুদ্র কী কাজ করে। তার কাজের বিষয়ে তো কখনো কিছু শোনেনি, এবারই কেউ কিছু বলেও না। নিজের কৌতূহলটা নিজের মাঝে চেপে রাখলো সে। সরাসরি তো আর প্রশ্ন করা যায় না, আপনি কি করেন? তাছাড়া রুদ্র বেশ রকচটা, ভালো কিছু না করলে রিয়াক্ট করতেই পারে। রাতের খাবার শেষে নয়নার সাথে টুকটাক গল্প করে গেস্ট রুমে চলে গেল মাহের। শোয়ার জন্য প্রস্তুতি নিতেই কানে শব্দ এলো। সিঁড়ি থেকে ওপরে যাচ্ছে। দোতলার কিনারার রুমে ছিল সে। ছাদের সিঁড়ির পরেই গেস্ট রুম। রাত 11টা বাজে। এই সময় ছাদে কে যাবে ভেবেই দরজায় দাঁড়িয়ে সিঁড়ির দিকে উঁকে দিতেই গাঢ় সবুজ ওড়নার এক কোণা নজরে পড়ল। এই বাড়িতে সালোয়ার কামিজ নয়না আর সূচনা ছাড়া কেউ পরে না। নয়না না বেশ বুঝলো, তাহলে কি সূচনা? এত রাতে সে ছাদে কেন যাচ্ছে? নানা রকম প্রশ্ন উকিঝুঁকি করতে লাগলো সে। নানা রকম প্রশ্ন উকিবুকি করতে লাগলো মনে। সেই সাথে দ্বিধায় পড়ে গেল সে ছাদে যাবে কিনা। মন বলছে সূচনার সাথে কথা বলা উচিত, কারণ সে জানে ভালোবাসা হারানোর কি যন্ত্রণা। তাই সে সূচনার মানসিক অবস্থা বুঝতে পারছে। এমন পরিস্থিতিতে একজন মানুষকে সত্যি পাশে খুব প্রয়োজন। তার বেলায় অনেকেই ছিল, কিন্তু সূচনা বেলায় সত্যি সেরকম কেউ নেই। আজ মেয়েটা ডিপ্রেশন থেকে হৈমির ক্ষতি করেছে, কাল যদি নিজের ক্ষতি করে ফেলে। মেয়েদের মন খুব নরম হয়, তারা ছেলেদের মতো স্ট্রং হয় না। তাদের সহ্য ক্ষমতা এতটা প্রখর হয় না। যা ও সহ্য করেছে তা এই মেয়েটা সহ্য নাই করতে পারে। সবার পক্ষে সব সম্ভব হয় না। মাহির এক মুহূর্ত দেরি করলো না, সেও চলে গেল ছাদে। দরজার কাছে আসতেই কান্নার শব্দ পেল। হ্যাঁ, সূচনা কাঁদছে। এই কান্নায় রয়েছে গভীর সুখ। এক ঢোক গিলে ধীর পায়ে এগিয়ে গেল মাহির। সূচনা ছাদের বর্ডারের পিঠ ঠেকিয়ে মেঝেতে গুটিসুটি হয়ে বসে কাঁদছে। বেশ শব্দ করেই কাঁদছে। হয়তো এই কান্না সকলের থেকে গোপন করার জন্যই ছাদে চলে এসেছে। সূচনার পাশে গিয়ে দাঁড়ালো মাহির। দুহাত বর্ডারে রেখে আকাশের দিকে চেয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ল। সেই দীর্ঘশ্বাসের শব্দে কান্না থেমে গেল সূচনার। চমকে উঠে দাঁড়িয়ে বলল সে, আমতা আমতা করে বলল, আপনি এখানে? আপনাকে দেখেই এলাম, কাঁদছিলেন। কেন এসেছেন এখানে? চলে যান, চলে যান। আমি খুব খারাপ আমি। আসবেন না, আমার ধারে কাছে আসবেন না। শুনলেন না রুদ্র কি বলল? আমি জঘন্য চরিত্রের একটা মেয়ে। সরে যান, চলে যান আপনি। এমন অস্বাভাবিক আচরণ দেখে মাহির খানিকটা ভয় পেয়ে গেল। বর্ডার থেকে হাত সরিয়ে সূচনার সামনে দাঁড়িয়ে বলল,
আপনি প্লিজ এমন করবেন না, শান্ত হন। সূচনা নিজের দু কান চেপে ধরে বলল। সরে যান, আমার সামনে থেকে চলে যান, চলে যান আপনি। মাহের তবুও পিছু পা হলো না, একটু জোর গলায় বলল। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, প্লিজ সে সুযোগটা দিন। সূচনা কান থেকে হাত সরালো, ফুপিয়ে কেঁদে দিয়ে বলল। আমার মতো জঘন্য একটা মেয়ের সাথে কি কথা থাকতে পারে আপনার? আমি খুব খারাপ একটা মেয়ে, আমি খুব খারাপ, খুব খারাপ। আপনি ভুল বলছেন। আপনি হয়তো ক্ষণিকের জন্য কিছু নির্মম বাস্তবতার কাছে পরাজিত হয়েছেন, কিন্তু আপনার ব্যক্তিত্বের আসল আপনিটা কিন্তু ঠিকই রয়ে গেছে। দেখুন এখন কেমন কষ্ট পাচ্ছেন নিজের কাজের জন্য। সূচনা ধপ করে মেঝেতে বসে পড়ল, দু হাঁটু জড়িয়ে ডুকরে কেঁদে বলল। ও কেন বুঝলো না, কেন বুঝলো না ও? আমি ওকে ভালোবাসি, সেই ছোট্ট বয়স থেকে ভালোবাসি ওকে। আমি যা করেছি শুধুমাত্র ওকে পাওয়ার জন্য, নিজের ভালোবাসাকে আপন করে পাওয়ার জন্য করেছি। যে মেয়েটা আজ অব্দি গলা উঁচু করে কারোর সাথে কথা বলেনি, সে মেয়েটা হঠাৎ কারো গায়ে হাত তুলতে পারে কি করে? লজ্জায় ছেলেদের দিকে তাকানোর সাহস যার ছিল না, সে কি করে আজ এত লজ্জাহীন হয়ে গেল? কেন একটা বার এই প্রশ্ন ওর মনে আসলো না? ভালোবাসা কি অপরাধ? ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার চেষ্টা করা কি অপরাধ? না, কিন্তু পাওয়ার নেশায় মরিয়া হয়ে আপনি যা করেছেন তা সত্যি ঠিক করেননি। হু হু করে কাঁদতে লাগলো সূচনা, আবেগে বলেই দিল। আমি তো এসব করতে চাইনি। দাদি বলেছিল রুদ্রকে পাওয়ার এটাই একমাত্র উপায়। সেই উপায়টাই কাজে লাগিয়ে আজ আমি সকলের চোখে নিচু হয়ে গেছি। খালামণি মুখে না বললেও আমি বুঝতে পারছি সব। মাহের থমকে গেল। রুদ্রের দাদি এমন কাজ কি করে করতে বলতে পারে? যেখানে এমন পরিস্থিতিতে মেয়েটাকে সঠিক জ্ঞান দেওয়া উচিত, সেখানে এমন একটা জঘন্য কাজ কি করে করতে বলতে পারে? আপনি শান্ত হন, কাঁদবেন না, এভাবে ভেঙে পড়বেন না। দেখুন আপনি যে পরিস্থিতি দিয়ে যাচ্ছেন আমিও সে একই পরিস্থিতির শিকার। আমি যদি নিজের ভালোবাসাকে সুখে রাখার জন্য নিজেকে সামলে নিতে পারি, আপনি কেন পারবেন না? শুনেছি মেয়েরা ছেলেদের তুলনায় অধিক ধৈর্যশীল হয়। সূচনা চুপ হয়ে গেল, চোখ তুলে তাকালো মাহিরের দিকে। মাহের মলিন চোখ মুখে বলল। আপনি কি আমার কিছু কথা শুনবেন? সূচনা বসা থেকে উঠে দাঁড়ালো, বর্ডার ঘেঁষে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলল। বলুন, কি বলবেন? মায়ের কিছুটা স্বস্তি পেল। সূচনার পাশে দাঁড়িয়ে শান্ত গলায় বলল। গত 4 বছর যাবৎ হৈমিকে ভালোবাসি আমি। হৈমির সুখের কথা ভেবে সেই 4 বছর ভালোবাসাকে ত্যাগ করেছি আমি। আপনার মতোই চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখেছি। সূচনার মাথায় যেন আগুন ধরে গেল, চিৎকার করে বলল। হৈমি, হৈমি, হৈমি কি আছে, কি আছে ওর মাঝে? সবাই কেন ওকে ভালোবাসে? আমার মাঝে কিসের কমতি আছে? কিসের কমতি কি নেই আমার? রুদ্র কেন ওকে ভালোবাসবে? কেন রুদ্র আমাকে ভালোবাসলো না? এরপরও আমাকে শান্ত হতে বলবেন? কি শোনাতে এসেছেন? আমার যন্ত্রণা দ্বিগুণ বাড়াতে এসেছেন? হৈমিকে ভালোবাসেন সেই গল্প আমাকে কেন বলতে এসেছেন? সবাই হৈমিকে নিয়েই থাকুন না, আমার সামনে কেন এসেছেন? গলা ফাটিয়ে কথাগুলো বলে রাগে ক্ষোভে ছুটে নিচে চলে গেল সূচনা। মায়েরকে কিছু বলার সুযোগটাই দিল না। সূচনার আচরণে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল মাহের। চেয়েছিল সবটার সমাধান করতে, বোঝাতে চেয়েছিল ভালোবাসার আরেক নাম ত্যাগ। তাই কষ্ট না পেয়ে নিজের যন্ত্রণাকে গভীর হতে না দিয়ে ভালোবাসার মানুষদের সুখেই নিজেকে সুখী করতে। কিন্তু সে উল্টো বুঝে নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণা দ্বিগুণ বাড়িয়ে ভুল বুঝে চলে গেল। এক দীর্ঘশ্বাস ছেড়ে আকাশপানে চোখ রাখলো মাহির। ব্যালকনিতে বসে সিগারেট খাচ্ছে রুদ্র। তখনই ফোন বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে হৈমি বলল। আপনি তো খুব বিবেকহীন পুরুষ, সারাদিন একটা খোঁজ নিলেন না। বিকেল 4টায় ফোন দিয়েছি আপনাকে, রাতে ঘুমানোর আগে 2বার ফোন দিয়েছি, ধরেননি, ব্যাকও করেননি। ফোনে টাকা না থাকলে একটা মিস কল তো দিতে পারতেন নাকি? বাজে বকা বন্ধ করে আসল কথা বলো। 2টা বাজে, এখনো জেগে আছো কেন? হৈমি জড়সড় হয়ে বসে এক ঢোক গিলে নিয়ে বলতে শুরু করলো। আর বলবেন না, একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। আমি রাতে যখন কোনো স্বপ্ন দেখি আর ঘুম ভেঙে যায়, তখন নয়নকে ফোন করে স্বপ্নে কি কি হয়েছে
সবটা বলি নিজেকে হালকা করে নিই। একটু আগেই একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। নয়নকে ফোন দিতে দেখি ওর ফোন বন্ধ, বোধহয় চার্জ দিয়ে ঘুমিয়েছে আজ। কিন্তু স্বপ্নটা কাউকে না বলতে পারলে তো আমার তো আর ঘুমই হবে না। পেটের ভেতর স্বপ্নগুলো জমা হয়ে কামড়াকামড়ি করবে। কী উপায় ভাবতেই মনে পড়লো আমার তো এখন জামাই আছে। জামাই থাকতে চিন্তা কি, তাই ফোন করলাম আপনাকে। দেখুন কী অবস্থা, স্বপ্নেরও আপনার মতো আক্কেল নেই। যদি তাই থাকতো এমন ভালো স্বপ্ন এই সময় দেখতাম না, আর আপনার মতো অনুভূতিহীন মানুষকে বলতেও আসতাম না। যেদিন নয়ন ফোন অনে রেখে ঘুমাই সেদিন স্বপ্নটা দেখলে কি খুব অসুবিধা হতো। রুদ্র বসা থেকে উঠে রুমে হাঁটাহাঁটি করছে আর বাঁকা হেসে কথা শুনছে হৈমির। হালকা কেসে উঠে বলল, আসলে স্বপ্নের কোনো দোষ নেই, যিনি স্বপ্ন দেখেছে তিনি ব্যাককেল, তাই তো সময় নেই। অসময়ে স্বপ্ন দেখে মানুষকে বিরক্ত করে। আপনি আমাকে অপমান করলেন, আমি আপনাকে বিরক্ত করছি? কোন মেয়ের সাথে লাইন মারছেন যে আমি ফোন দিতেও বিরক্ত হলেন? দিব না ফোন আপনাকে, কেটে দেবো এক্ষুনি। রাত দুপুরে মার খেতে না চাইলে ফোন কাটার কথা ভাববেও না। তাহলে অপমান কেন করলেন? মৃদু হাসল রুদ্র। বিছানায় গা এলিয়ে শুয়ে এক হাতে কানে ফোন ধরে আরেক হাতে বুকে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো, কি দেখেছো স্বপ্নে? বলে ঘুমিয়ে পড়ো। আপনি শুনবেন? কেন শোনানোর ইচ্ছে নেই? তাহলে ফোন করেছে কেন? বিরক্ত করতে? মোটেই না, আমারও তো ঠেকা পড়ে নাই আপনাকে বিরক্ত করতে। হালকা হাসল রুদ্র। চোখ বুজে গভীর এক শ্বাস নিয়ে ভারী আওয়াজে বলল, বলো। আমি একটা দ্বীপে ছিলাম, চারিদিকে শুধু নীল আর নীল। আকাশে নীল, সমুদ্রে নীল, যেখানে মিলেমিশে একাকার। তীরের বাঁধা নৌকায় বসে আছি আমি। ইচ্ছে হচ্ছিল সমুদ্রের ঢেউগুলোর দিকে ভেসে যেতে, যত দূর যাওয়া যায় ঠিক তত দূরে। কিন্তু একটা মাঝির অভাবে আমার সেই ইচ্ছেগুলো পূরণ হলো না। জানেন, একটা মানুষও পেলাম না যে তাকে বলবো আমাকে একটু নিয়ে যাবেন ভেসে যেতে। তাই তো মনটা খারাপ করে ঘুম থেকে উঠে পড়লাম। রুদ্র চোখ বুজে অনুভব করতে লাগলো হৈমির স্বপ্নটা। আকাশের নীল আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার। নৌকার এক কিনারায় মাঝি বৈঠা নিয়ে বসে আছে। সাদা কাবলি পরা রুদ্র নৌকায় উঠে দাঁড়ালো, এক হাত বাড়িয়ে দিল হৈমির দিকে। পরনে তার সাদা পাতলা শাড়ি, সাদা রেশমি চুড়ি পরা হাতটা বাড়িয়ে দিতেই রুদ্র একটানে নৌকায় তুলে ফেলল। তার সামলাতে না পেরে হৈমি রুদ্রকে খামচে ধরে চোখ মুখ খিঁচল। রুদ্র বাঁকা হেসে আলতোভাবে জড়িয়ে নিল হৈমিকে। তারপর কি হলো? কেমন হয় যদি স্বপ্নটাকে বাস্তব করে তোলা যায়? মনের প্রশ্নটা প্রকাশ করলো না রুদ্র। গম্ভীর গলায় বলল, তোমার মাথায় কি সমস্যা আছে? সামনে পরীক্ষা, স্বপ্নতে পড়াশোনা দেখা উচিত, তা না দেখে চোখ উল্টাপাল্টা কি দেখো? হৈমি ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। মাঝরাতে সেদে গিয়ে ধমক খাওয়ার কি দরকার ছিল তাই বুঝে পাচ্ছে না।